তো স্থিতরিতের 3 নম্বর লেকচার। তো এর আগে আহ, এই ম্যাথ এই ম্যাথ পর্যন্ত হয়েছিল। তো এই ম্যাথটা মনে হয় কালকে যে স্লাইডের পিডিএফ দিয়ে দিয়েছিলাম, এই ম্যাথটা দেয়া হয় নাই, মেবি এটা দিয়ে দিবে এখন আজকে। আর আজকে আমরা একটু নতুন, এটা খুবই ছোট একটা সূত্র, এটা পড়ে আজকেও আমরা আগের যেগুলো টপিক পড়ছি সেগুলোর ম্যাথ প্র্যাকটিস করব। এই চ্যাপ্টারে বিশেষ করে ম্যাথ প্র্যাকটিস আর কি বেশি করা লাগে, থিওরি কম। এই চ্যাপ্টারে অন্যান্য চ্যাপ্টারের চেয়ে সূত্র কম, থিওরি কম, তবে ম্যাথ প্র্যাকটিসটা একটু বেশি করা লাগে। ওকে, এখন এইখানে যেটা আছে এটা হচ্ছে আধান ঘনত্ব বা চার্জ ডেনসিটি। ওকে, আধান ঘনত্ব বা চার্জ ডেনসিটি হচ্ছে, ওকে, এখন এইখানে আমরা নর্মালি, আমরা তো যখন এই এই ঘনত্ব নিয়ে আলোচনা করি ফিজিক্সে, তখন আমাদের যেটা নর্মাল সূত্র আসে, এটা আসে m/v। এটা না, মানে আমাদের ঘনত্বের সাথে নর্মালি আয়তনের সম্পর্কটা থাকে। বাট আমরা যখন চার্জ নিয়ে যখন আমরা যখন করব, চার্জ নিয়ে আমরা যখন বিবেচনা করব, ধরো এটা একটা, এই যে একটা গোলাকার একটা পরিবাহী আচ্ছা ধরো, পেন সমস্যা করে কেন? ওকে, তো এটা যদি একটা গোলাকার পরিবাহী হয়, তো এই গোলাকার পরিবাহীতে কালকে এটা বলছিলাম, আধানগুলা কই অবস্থান এই যে করবে এই গোলাকার পরিবাহীতে? পৃষ্ঠে। হ্যাঁ, আধানগুলা পৃষ্ঠে অবস্থান করবে, এটা আমরা কালকে অলরেডি পড়ছিলাম। ওকে, তো আধানগুলা যদি পৃষ্ঠে অবস্থান করে, তো তুমি এই যে পৃষ্ঠ বা এই পরিধির কি তুমি আয়তন মাপা যায়? আয়তন তো হয় না, এই যে এই পৃষ্ঠটা আবার পৃষ্ঠটা পরিধিটার তা আয়তন হয় না, এটার কি হয়? এটার ক্ষেত্রফল হয়। তো এখন আমি যদি এইটাকে এই এইটাকে, তো এই যে দেখো, এইখানে যেহেতু আয়তন মাপা যায় না, মানে আমাদের আধানগুলা যে জায়গায় অবস্থান করে সেই জায়গার আমরা আয়তনটা মাপতে পারতেছি না, আমরা ক্ষেত্রফলটা শুধুমাত্র হিসাব করতে পারি। তো এই জন্য এখানে আধান ঘনত্বটা ক্ষেত্রফলের মাধ্যমে হিসাব করা হয়। তো আমাদের কোন একটা বস্তুর এইখানে এই যে ঘনত্ব কি, এর একক কি বলতো? একক হচ্ছে কেজি পার মিটার কিউব। এটা না, মানে প্রতি একক আয়তনে কি পরিমাণ ভর অবস্থান করে, এটা দ্বারাই আমরা কোনো একটা বস্তুর ঘনত্ব পরিমাপ করি। তো তাহলে আধান ঘনত্বের ক্ষেত্রে যেহেতু আমরা আয়তনটা হিসাব করতে পারতেছি না, আয়তনের জায়গায় আমরা ক্ষেত্রফল দিয়ে হিসাব করব। তাহলে সিমিলারলি এখানে কি হবে? প্রতি একক ক্ষেত্রফল জায়গায় যে পরিমাণে আধান অবস্থান করবে সেটাকে বলা হয় আধান ঘনত্ব। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এটা হচ্ছে কোনো পরিবাহীর পৃষ্ঠের চারদিকে পরিবাহীর পৃষ্ঠের চারদিকে প্রতি একক ক্ষেত্রফলে উপস্থিত চার্জ বা আধান, যেটা লিখতে পারো আধানের পরিমাণকে, এটাকে বলা হয় আধান ঘনত্ব। সো এইখানে আমাদের এই বইতে আরেকটা নাম আছে, এইটাকে তলমাত্রিক ঘনত্ব বলে।
আচ্ছা, এখন যদি এই পুরো পরিবাহীটার এরিয়া, এই পরিবাহীটার এরিয়া যদি এ হয়, মানে এর পুরোটার ক্ষেত্রফল যদি এ হয়, এবং এইখানে যদি কিউ পরিমাণ আধান অবস্থান যদি করে, তাহলে কিউ পরিমাণ আধান, আহা, উল্টা লিখলাম তো, এ পরিমাণ এ, আচ্ছা এটা একটু উল্টা হয়ে গেছে, এটা হবে উম, এ ক্ষেত্রফলে আধানের পরিমাণ যদি কিউ হয়, তাহলে একক ক্ষেত্রফলে যা আধানের পরিমাণ, এটা কত হবে, কিউ ডিভাইড বাই এ হবে। এখন একক এই ক্ষেত্রফলে যে আধানের পরিমাণ, এইটাকে আমরা বলতেছি চার্জ ডেনসিটি বা আধান এই যে ঘনত্ব, এটাকে এই চিহ্নটা দ্বারা প্রকাশ করা হয়। তো এটার নাম জানো কই, আমরাই তো এটা ইয়াতে পড়ছিলাম না, এই যে তোমার পদার্থের গাঠনিক ধর্মতে। আমি তো এটার নামই হুম। বারবার, এর নামটাই আমার মনে থাকে না। আচ্ছা যাই হোক, তুমি এটা এই এই মনে রাখবে এটাকে, এই যে এইভাবে লেখা হয় আর কি, তুমি চিহ্নটা এটা মনে রাখবে। আর নাম তুমি পরে এটা দেখে নিও, আমার এই মুহূর্তে নামটা আসলে মনে নাই। ওকে, তাহলে এর একক এই কি হবে বলো তো, একক, এই যে এটার কুলম একক হবে পার কি? মিটার স্কোয়ার। হ্যাঁ, এটা হবে কুলম্ব পার মিটার স্কয়ার। এখানে সি কিন্তু ক্যাপিটাল লেটার, এম হচ্ছে স্মল লেটার, এগুলা একক লেখার ক্ষেত্রে খেয়াল রাখবা। ওকে, এখন এটা খুবই সহজ একটা এটা প্রশ্ন। দেখো এখানে চার্জ ঘনত্ব এটা বের করতে বলছে, এটা হচ্ছে কিউ ডিভাইড বাই এ। কিউ এর মান দেওয়া 9 কুলম্ব। এ কত, ব্যাসার্ধ যদি তোমার 30 সেন্টিমিটার হয় এবং এটা একটা গোলক, তাহলে এর ক্ষেত্রফল কি হবে, পাই আর স্কোয়ার। তাহলে 30 সেন্টিমিটার, এটাকে মিটার নিলে 0.3 এর উপর স্কোয়ার। এখন যদি এটা ক্যালকুলেশন করি, আচ্ছা এটার অ্যান্সার আসে, এটার অ্যান্সার আসবে এইখানে। আচ্ছা দাঁড়াও, এটা এইখানে পাই আর স্কোয়ার আসলে হবে না। এটা হচ্ছে যে তোমার পুরো যে এটা, এই যে গোলকের এটা হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল এখানে হবে। এখানে শুধুমাত্র যে এই গোলকের এরিয়া, দেখো এই যে আমাদের যেগুলা চার্জ বা আধান, এগুলা কিন্তু এই গোলকের পৃষ্ঠ বরাবর কিন্তু থাকে। তো এখানে এই যে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের একটা সূত্র আছে, এটা জানো? এই গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, না। এটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার। এটা হচ্ছে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র। সো এখানে 4 পাই ইউজ হবে, যেহেতু এরা আধানগুলা যেহেতু তোমার পৃষ্ঠ বরাবর অবস্থান করে, তো এখানে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এটা ইউজ হবে, এটা একটু খেয়াল রাখিও। তো এটা হবে 7.96 কুলম পার মিটার স্কোয়ার, এটা আছে অ্যান্সার। ওকে, আচ্ছা তো এরপরে, এরপরে এটা পড়ো। আচ্ছা তুমি এই ক নাম্বারটার অ্যান্সার একটু বলো তো দেখি। আমরা তো এখন পর্যন্ত ক নাম্বারটা পড়ি নাই, গাউসের সূত্র এই চ্যাপ্টারে আছে, বাট ক নাম্বারটা কালকে পড়ছিলাম, এটার অ্যান্সার একটু বলো তো দেখি। আচ্ছা দাঁড়াও, এই স্ক্রিন শেয়ার মেবি চলে গেছে নাকি, ওয়েট। না, চলে যায় নাই তো, আসছে।
আচ্ছা আছে। ওকে। হ্যাঁ, এখন তুমি এই যে খ নম্বরটার অ্যান্সার এই বলো দেখি। এটা কালকে পড়ছিলাম, মানে তুমি যদি খেয়াল করো তাহলে এটা এটা করা উচিত। বিভব শূন্য হবে। না, বিভব শূন্য হবে না। কালকের এই যে আমি যদি খ নম্বরটা বলি, এই কালকের সূত্রটা কি এই মনে আছে? ধরো, এই যে কালকে একটা সূত্র ছিল, ইজ ইকুয়াল টু ভি ডিভাইড বাই আর, এরকম একটা সূত্র ছিল। আর এইখানে হ্যাঁ ভি ছিল কি? ভি ছিল বিভব পার্থক্য। এইখানে আমি যদি এখন বিভব পার্থক্য ভি2 - ভি1 লিখি, এটা সমান কি হবে? ই ইন্টু আর, এটা হবে না? এটা ওই যে আমরা যে কালকে এই গোলকের অভ্যন্তরে যে কি হয়, এটা তো কালকে পড়ছিলাম, এটা মনে আছে? এই কই হ্যাঁ ছিল আছে। এটা? আচ্ছা, ওইটা যদি মনে থাকে তাহলে এইখানে এই যে কি ছিল এইখানে দেখো, তড়িৎ ক্ষেত্রের মান শূন্য মানে কি? তড়িৎ ক্ষেত্রের মান শূন্য মানে ই এর মান শূন্য, অর্থাৎ জিরো। মানে এটা কি? এইটা মানে যে জায়গায় তড়িৎ ক্ষেত্রের মান শূন্য, সেই জায়গায় কোনো বিভব পার্থক্য থাকবে না, মানে সকল বিন্দুর বিভব কি হবে? সমান হবে। এটা তো আমরা কালকে গোলকের ক্ষেত্রে পড়ছিলাম। অথবা তুমি এটা আরেকটা সূত্র দিয়েও ব্যাখ্যা করতে পারো। এই যে কালকে আমরা যে একটা ডিফারেন্সিয়েশন একটা ফর্ম এই এই লিখছিলাম যে, এটা এই কি ছিল বলতো? ডিভি বাই ডিআর ডিভি ছিল বাই না, এটা মনে ডিআর। আছে? হ্যাঁ। তো হুম। এখন দেখো, ডিভি বাই ডিআর, ই এর মান আমি যদি মাইনাসটা এদিকে আনি, তো ই এর মান কত? জিরো না? তো আমি এখানে একবারে জিরো লিখলাম। আচ্ছা, এখন এইখানে একটা জিনিস বলো, যে এখন আমরা এখানে কার ডিফারেন্সিয়েশন করতেছি? ভি এর ডিফারেন্সিয়েশন না হুম। এইখানে? তো এই যে কার ডিফারেন্সিয়েশন শূন্য হয় বলো তো? ধ্রুব। হ্যাঁ, আমাদের ধ্রুবক রাশির ডিফারেন্সিয়েশন শূন্য হয়। যেহেতু এখানে ভি এর ডিফারেন্সিয়েশন শূন্য, মানে এখানে কি ভি কনস্ট্যান্ট। এটা বুঝছো? হ্যাঁ। ভি ভি কনস্ট্যান্ট মানে কি? ভি কনস্ট্যান্ট মানে সকল বিন্দুতেই বিভব কি হবে? ধ্রুবক থাকবে, অর্থাৎ এই যে আমরা একটু আগে যেটা লিখলাম, কোনো ধরনের বিভব পার্থক্য থাকবে না। সো এটা এইভাবেই পরীক্ষা খাতায় ব্যাখ্যা লিখতে হবে। আচ্ছা, যাই হোক। ওকে, এখন এই যে গ নম্বরটা, এটা পড়ো। গ নম্বরে এইখানে যেটা বলছে যে, কেন্দ্রে চার্জিত বস্তু স্থাপনের পূর্বে বিভবের মান নির্ণয় করো। এবং কালকে বিভব নিয়ে যেগুলা আমরা পড়ছি, বিভব হচ্ছে স্কেলার রাশি, এবং বিভবের যোগফল নর্মাল বীজগাণিতিক যোগফলের মতোই হবে, এবং বিভবের সূত্রে চার্জের মান চিহ্ন সহ বসানো লাগে। এগুলা কালকে আমরা পড়ছিলাম। আচ্ছা দাঁড়া, একটা আগে এখানে এরকম একটা শেপ একটা নিয়ে আসি। এরকম শেপ কই আছে? আচ্ছা, যাই হোক, এটা আছে এখানে। দেখো, এটা কিন্তু একটা একটা বর্গ, হ্যাঁ, কিন্তু এটা তোমার এই টেবিলের মতো করে আঁকাইছে তো, ওই জন্য একটু বাঁকা হয়েছে আর কি। আর এইখানে এই যে টেবিলের পায়াগুলো এখানে দেওয়া, যাই হোক, এটা একটা বর্গ। তো এখানে সবগুলা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। আচ্ছা, এখন এর চারটি কোণা এ বি সি ডি তে চার্জের মানগুলা দেয়া। ওকে, এটা হচ্ছে এ, এইদিকে হচ্ছে বি, এইদিকে সি, এইদিকে ডি। আচ্ছা, একটু wait করে এগুলার এই যে কর্ণগুলা একটু দিয়ে দেই।
এই বর্গের তোমার কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? হুম। √2a। হ্যাঁ, √2a। তো এটা এটা এর সেন্টার পয়েন্ট। তো যাই হোক, এখন দেখো, এই যে এখানে কেন্দ্রে বিভবের মানটা নির্ণয় করতে বলছে, এখানে সেন্টার কোনটা? সেন্টার হচ্ছে এই যে ও, ও বিন্দুটা হচ্ছে সেন্টার। এখন সেন্টারে বিভবের মান নির্ণয় করতে বলছে। তো এখন যে চার কর্নারে যে চার্জের মানগুলো দেওয়া, এ তে কত? 4 10 ইনভার্স 12। বি তে হচ্ছে 4 10 ইনভার্স 12। সি তে হচ্ছে 2 10 ইনভার্স 12। এবং ডি তেও হচ্ছে 2 10 ইনভার্স 12। এরপরে বলছে যে পরবর্তীতে 10 গ্রাম ভরের এবং 1 কুলম্ব মানের চার্জিত একটি শোলা বল বর্গাকার তলের কেন্দ্রে স্থাপন করা হলো, অর্থাৎ ও বিন্দুতে। এখন গ নম্বরে আহ, যেটা বলছে যে চার্জ স্থাপনের পূর্বে বিভবের মান। তো এখন ও বিন্দুতে চারটা চার্জের জন্য বিভব হবে, এ বি সি ডি তে যে চারটা চার্জ আছে, চারটা চার্জের জন্যই এইখানে বিভবটা পাওয়া যাবে। এখন এইখানে যে সূত্রটা আমরা জানি, কোনো বিন্দুতে বিভব ভি ইজ ইকুয়াল টু কে, যেখানে কে হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইড বাই আর। ওকে, এটা কালকে দেখছিলাম এই সূত্রটা। তো এখন আমি যদি ও বিন্দুতে মোট বিভব বের করতে চাই, তাহলে ও বিন্দুতে মোট বিভব এই কি হবে বলতো? ভি এ টোটাল, এটা কি হবে? কা- বিভবের কিন্তু কোনো ধরনের ভেক্টর না, এদের নর্মাল বীজগাণিতিক যোগফল। তো এখানে কি হবে? ভি এ প্লাস ভিবি প্লাস ভিসি প্লাস ভিডি, এটা হচ্ছে ও বিন্দুতে মোট বিভব। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, সবার সূত্রেই কিন্তু কে এবং আর, একটা জিনিস এখানে খেয়াল করো, আর এখানে কোনটা? আর হচ্ছে এই ডিস্টেন্সটুকু করে। এখন সব সব চার্জের জন্য আর সেম না, যে এ বিন্দু থেকে হ্যাঁ। ও এর, এখন আর এইখানে কত হবে বলো তো? আর তুমি চাইলে এখান থেকে বের করে নিতে পারো একটা কোথাও সাইড নোট দিয়ে। তো আমরা এখন তোমার √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য কত? 1 মিটার। তাহলে এইটা, এটা কিসের মান হবে? কর্ণের। এটা হচ্ছে কর্ণ। এখন তুমি যদি ধরো কর্ণকে উম, এই এই ডিস্টেন্সটুকু যদি আর করে তুমি যদি নাও, তাহলে এই কর্ণ হবে কত? 2 আর হবে না? হুম। তাহলে 2 আর সমান হচ্ছে √2। তাহলে আর সমান হচ্ছে √2/2। অথবা চাইলে এটাকে 1/√2 লেখা যায়। তুমি এটা সাইড নোট দিয়ে এটা এই খাতার কোন এক জায়গায় এটা লিখবা। ওকে, তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, তো আমি যখন চারটার ক্ষেত্রে এই বিভবের সূত্রটা লিখবো, তখন কে এবং আর সবার জন্যই সেম থাকবে। তো আমি যদি কে এবং আর একবারে যদি কমন নিয়ে আনি, তাহলে থাকবে এখানে এ বিন্দুর জন্য চার্জ প্লাস বি বিন্দুর জন্য চার্জ প্লাস সি প্লাস ডি। এটা বুঝছো? হুম। ওকে, মানে এইটা, এটা এখন এই করতে গেলে যেটা সুবিধা হবে, এখন তুমি যদি চারবার চারটা সূত্র দিয়ে বিভবের মান বের করো, তারপরে মানগুলা চারবার মান বের করার পরে চারটা আবার তোমার যোগ করা লাগবে। তো তুমি এত বড় ম্যাথ না করে তুমি যদি একবারে সবগুলো যোগ করে দাও, তাহলে এইভাবে লেখা যায়। কে এর মান কত? 9 × 10⁹ আর আর এর মান হচ্ছে 1/√2। এখন তুমি সবগুলা এখানে, এখন একটা জিনিস এইখানে খেয়াল করো, 4 4
দুই, দুই, সবগুলোর উপরে 10 ইনভার্স 12। তাহলে 4 4 8, আর চারে কি হবে, 12 × 10 ইনভার্স 12 হবে। এখন আমি এটা জাস্ট একবারে যোগ করে দিলাম, তুমি তো পরীক্ষার খাতায় সবগুলো লিখবা। ওকে, তাহলে এটা কি হবে, 9 × 10⁹, 1/√2, আর এইখানে হবে 12 × 10⁻²। এটা হবে 0.1527 ভোল্ট। এটা ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, এটা সেকেন্ড ম্যাথটা এই যে করার জন্য এই পেজে জায়গা হবে না, এটাকে নেক্সট পেজে নিয়ে যাই। ওকে, আচ্ছা দাঁড়াও, এইখানে এই যে শেপটাও নিয়ে আসি, কারণ শেপটাও লাগবে। ওকে, এখন এখানে ঘ নম্বরটা খেয়াল করো। এখন এই যে তোমার ঘ নম্বরে ও বিন্দুতে একটা কিন্তু 100 গ্রাম না 10 গ্রাম ভরের একটা শোলা বল এইখানে কিন্তু আছে, এই যে ও বিন্দুতে, ও বিন্দুতে একটা বল আছে, এবং এটার এটা চার্জের মান দেয়া কত, +1 কুলম। ওকে, আর এ এখানে আছে 4 10⁻12, এইখানেও 4 10⁻12। এই যে এইখানে ভেক্টরের সবচেয়ে পারফেক্ট ইউজ এই ম্যাথটাতে পাবা। ওকে, একটা জিনিস এইখানে খেয়াল করো, আর সি বিন্দুতে হবে। এখন ভেক্টর তুমি যদি ভালোভাবে না জানো, এই ম্যাথটা কখনোই সলভ করতে পারবে না। সো এই জন্য ভেক্টর ভালোভাবে দেখে আসতে বলছিলাম। ওকে, এখন এখানে বলছে যে তোমার তড়িৎ বল, মানে এই কুলম্ব বল এবং অভিকর্ষজ বলের মান ভিন্ন, মানে তোমাকে এখানে এই কুলম্বের বলের মান এবং অভিকর্ষ বল মানে ওজন W = mg, ওইটা তো বের করতে পারবা যেহেতু ভর দেয়া আছে, তো ওজনের মান তো W = mg ডিরেক্ট সূত্র। বাট এইখানে কুলম্ব বল বের করতে গিয়ে ঝামেলাটা হবে। ঝামেলা বলতে সহজ, যদি ভেক্টর ভালোভাবে জানা থাকে। আচ্ছা, এখন এ বিন্দু চার্জের জন্য ও বিন্দুতে অর্থাৎ +1 কুলম্বের চার্জটা কোন দিকে বললাম পূর্বে বলো তো? ও এর দিকে। হুম, ও এর দিকে। এর দিকে? না, ভালোভাবে বলো। না, ও। ও। এটা তোমার এইখানে চার্জটা আকর্ষণ ধর্মী হবে নাকি বিকর্ষণ ধর্মী হবে? বিকর্ষণ। হ্যাঁ, যদি বিকর্ষণ ধর্মী হয়, তো আমি এটাকে এটাকে একটু টান দিয়ে আমি বাইরের দিকে লিখলাম যে এটা হবে এই দিকে, এই দিকে হবে না, F A। হ্যাঁ, আচ্ছা, আবার সি বিন্দু চার্জের জন্য ঠিক উল্টা দিকে, অর্থাৎ বিকর্ষণ ধর্মী একটা বল এই দিকে কাজ করবে, এটা হবে না? হবে। ওকে, তো এখন আমাদের বলের সূত্র কি? আমাদের বলের সূত্র তো আমরা জানি, K q1 q2 / r²। তো এ বিন্দু থেকে ও বিন্দুর যে ডিস্টেন্স, সি বিন্দু থেকেও ডিস্টেন্স সেম। আর Q2 এর মান কত? Q2 এর মান তো দুই ক্ষেত্রেই +1 কুলম, তো আমি যদি Q2 কে বাদ দেই, মানে এখানে তো ×1 থাকে, /r²। ওকে, কে অর্থাৎ 9 × 10⁹ এইটা ঠিক আছে, Q2 1 এটা তো বাদ, r² দুই ক্ষেত্রে সেম। এখন এই যে, এখন তাহলে বলের মানটা কার উপরে ডিপেন্ডেন্ট? Q1 এর উপর। তো এফ এর জন্য এটা হচ্ছে 4 × 10⁻12, ওইটা হচ্ছে 2 × 10⁻12। বলো তো কোন দিকের এই বলের মানটা বেশি?
বলো। এ। হ্যাঁ, এফ এর জন্য বলের মানটা বেশি। তো তুমি এখানে লিখবা এ বিন্দুর জন্য। এখন লব্ধি বলটা এই হবে কোন দিকে বলো তো? এফ এর দিকে হবে। হ্যাঁ, এফ এর দিকে হলে তাহলে লব্ধি বল, আমি যদি এটাকে F1 যদি ধরে নেই, তাহলে লব্ধি বল কি হবে? এই দুইটার বিয়োগফল হবে না? তাহলে যেহেতু হ্যাঁ, হবে। আমরা আগে থেকে যেহেতু জানি যে এফ এ বড় আর এফ সি হচ্ছে ছোট, তাহলে এই লব্ধি কি হবে? লব্ধি হচ্ছে দুইটার বিয়োগফল। ওকে। তো এখন তুমি দুইটার জন্য সূত্র লেখো। এটা হচ্ছে কি? কিউ এ কিউ ও ডিভাইড বাই আর স্কোয়ার, আর এটা হচ্ছে কিউ সি কিউ ও ডিভাইড বাই আর স্কোয়ার। এটা সূত্র না? এখন হ্যাঁ। তোমার এইখানে কে ডিভাইড বাই আর স্কোয়ার কিন্তু কমন যায়। আর কিউ ও অর্থাৎ ও বিন্দুতে যেটা চার্জ ওইটা তো ওয়ান, ওইটা না লিখলেও চলবে। আর এখানে কি হবে? কিউ এ মাইনাস কিউ সি। এটা আশা করি এটা বুঝছো। আর এখানে কে এর মান হবে কত? 9 × 10⁻৯। আর 10⁻৯। আর এর মান তো আমরা নম্বরে বের করছিলাম, 1/√2। আর এটা কত? 4 10⁻12। আর এটা হচ্ছে 2 10⁻12। তো দুইটা বিয়োগ করলে হবে 2 10⁻12। এরপরে যদি এর মানটা বের করি, তাহলে এটা হবে 2 10⁻12। আচ্ছা, এটা 9/250, বা এটা আসে 0.036 নিউটন। ওকে। তাহলে F1 এর আমাদের ডিরেকশনটা কোন দিকে? এই দুইটার জন্য লব্ধি বল এটা হচ্ছে বড়টার দিকেই হবে, এটা আমরা ভেক্টর চ্যাপ্টার থেকে জানি। তাহলে এটা হচ্ছে F1 এর ডিরেকশন। ওকে। এখন বি এবং ডি বিন্দুর ক্ষেত্রেও সেম ভাবেই। ওকে। এখন এইখানে খেয়াল করো আবার। আচ্ছা, তুমি এখন বাংলা লেখাগুলা সেম ভাবেই আহ লিখিও, আমি আর লিখলাম না। এখন বি এবং ডি বিন্দুর জন্য তুমি এই যে সেম ভাবে বাংলা লেখাগুলো লিখবা কিন্তু পরীক্ষার খাতায়। আচ্ছা, লব্ধি বল আমি যদি এখানে F2 ধরে নেই, এখন বি বিন্দুর জন্য তোমার বিকর্ষণ ধর্মী এটা হবে, ধরো এই দিক বরাবর। এটা কি হবে? এফ বি বিকর্ষণ ধর্মী। ডি বিন্দুর জন্য সেম ভাবে বিকর্ষণ ধর্মী বল কাজ করবে এইদিকে। এটা হবে এফ ডি। এখন এখানে এই এই বড় হবে কোনটা বলো তো? বি। হ্যাঁ, বি হবে বড়। তাহলে এটা কি হবে? লব্ধি বল কি হবে? এফ বি মাইনাস এফ ডি। এরপরে তুমি সেম ভাবে ক্যালকুলেশন করে দেখবা, এইখানেও সেম সূত্রটাই আসবে, কে ডিভাইড বাই আর স্কোয়ার কিউ বি মাইনাস কিউ বি। না, বাইরে আছে। তাহলে এটা হচ্ছে 9 × 10⁻৯। আর এর মান তো সেম, 1/√2। আর এটা এটা কি হবে? সেমটাই হবে না? 4 10⁻12 থেকে 2 10⁻12 বিয়োগ, তাহলে এটা বিয়োগ করলে কি হবে? এটাই তো হবে, 2 10⁻, সব সেম। তাহলে এখানে লব্ধি বলের মানটাও সেমই আসবে। এটা ক্লিয়ার? হ্যাঁ। ওকে। তো তোমার এইগুলা, এই যে লব্ধি বল কি হবে এগুলা লেখার জন্য, বা তোমার আলটিমেট লব্ধিটা কোন দিকে হবে এগুলা বোঝার জন্য কিন্তু ভেক্টরের নলেজ ভালোভাবেই লাগে এইখানে।
আচ্ছা, এখন বলো তো F2 এর এই ডিরেকশনটা কোন দিকে হবে? এফ হুম। বি এর দিকে। হ্যাঁ, F B এর দিকে। যেহেতু এটা বড়, সেহেতু F2 এর ডিরেকশনটা হবে এই দিকে। ওকে। তো এখনো তো আমাদের ফাইনাল লব্ধি আসে নাই। এখন ফাইনাল লব্ধি কি হবে? F1 আর F2 এর লব্ধিটা হবে ফাইনাল লব্ধি। তো এই যে, এখন আমি স- ও বিন্দুটাকে একটু সরাই দিই এখান থেকে। ও বিন্দু ধরো এখানে। তাহলে F1 তোমার যে ডিরেকশনে OC বরাবর, আর F2 হচ্ছে ও থেকে ডি বরাবর, তাহলে ফাইনাল লব্ধি হবে কোন দিকে? এই মাঝ দিকে হবে বরাবর। না? হুম। তো আমি এটা ধরলাম ও বরাবর হবে আমাদের ফাইনাল লব্ধি, এবং ফাইনাল লব্ধির নাম আমরা যদি এফ দেই। ওকে, এটা হচ্ছে আমাদের ফাইনাল লব্ধি। এখন F1 আর F2 যেহেতু সেম, তাহলে লব্ধি এখানে কি করবে? এটাকে ঠিক সমদ্বিখণ্ডিত করবে, আমরা এটা জানি। বাট আমাদের এখানে কোণ যেহেতু নির্ণয় করতে বলে নাই, শুধুমাত্র মান নির্ণয় করতে বলছে। তো এদের F1 আর F2 এর মধ্যবর্তী কোণ এইটা এই কয় ডিগ্রি বলো তো? আলফার মান এখানে কয় ডিগ্রি? 90। হ্যাঁ, আলফার মান কিন্তু 90 ডিগ্রি। ওকে, তাহলে এখানে কি হবে? F1 ও F2 এর লব্ধি যদি F হয়, F1 স্কোয়ার F2 স্কোয়ার টু F1 F2 কস 90 ডিগ্রি। আলফার মান 90। সো এটা তো বাদ। তাহলে এখানে কি হবে? শুধুমাত্র F1 স্কোয়ার F2 স্কোয়ার। তো দুইটারই মান যেহেতু সেম, আমরা এটাকে 2 × 0.036 এর উপরে স্কোয়ার লিখতে পারি। তো এখানে অ্যান্সারটা আসবে 0.0509 নিউটন। তাহলে এটা হচ্ছে ও বিন্দুতে বা শোলা বলের উপর তড়িৎ বল। ও বিন্দুতে তাহলে তড়িৎ বল হবে এত নিউটন। এবং আরেকটা যেটা বের করতে বলছে, অভিকর্ষ বল। এটা কি? W = mg। এটা হচ্ছে 10 গ্রাম, মানে 0.01 কেজি ইন্টু 9.8। এটা হবে 0.098 নিউটন। এটা আশা করি ক্লিয়ার। তো এখানে আমি ডিরেকশন গুলো দিয়ে দেই, এরপরে এইটা, এরপরে হচ্ছে এইটা। আচ্ছা, যাই হোক, এটা কি ক্লিয়ার এই ম্যাথটা? হুম। ওকে। সো এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম ম্যাথেই কিন্তু এরকম ভেক্টর লাগবে। আচ্ছা, এখন এটা পড়ো। এ এবং সি বিন্দুতে বায়ু মাধ্যমে এত এবং এত কুলম্ব চার্জ স্থাপন করা হলো। এখন কিন্তু এইখানে তোমার এটা কিন্তু বর্গ না, এটা আয়ত। যাই হোক, আচ্ছা, এখন বি বিন্দুতে প্রাবল্যের মান নির্ণয় করতে বলছে। তো ডি বিন্দুতে যেহেতু কোনো চার্জ নাই, সেহেতু এখানে ডি বিন্দুর কোনো ইফেক্ট থাকবে না। তো আগে আমরা একটা বর্গ নিয়ে আসি, দাঁড়াও। এইগুলা ম্যাথ 19-এও ছিল। তো 19-এ যদি একটু ভালোভাবে, যদি কেউ যদি এগুলো পড়ে, এগুলা হুবহু 19-এরই ম্যাথ। ওকে। তাহলে যেহেতু ডি বিন্দুতে কোনো আধান নাই, সো ডি বিন্দুর জন্য কোনো এখানে প্রভাব থাকবে না।
আচ্ছা, এই বিন্দুতে একটা চার্জ আছে -2 × 10⁻⁹ কুলম্ব। আর বি বিন্দুতে, এবং আমরা জানি যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে বলে সেইখানে একটা +1 কুলম্বের চার্জ ধরে নেওয়া লাগে। আর এটা হচ্ছে সি বিন্দু, সি বিন্দুতে হচ্ছে +1.5 × 10⁹ এটা ছিল। ওকে, এখন এইগুলা ডিস্টেন্স দেওয়া, এটা হচ্ছে 2 মিটার, এই ডিস্টেন্স দেওয়া 1.5 মিটার। আচ্ছা, এ বিন্দু চার্জের জন্য প্রাবল্যের ডিরেকশন কোন দিকে হবে? বলো। বিয়ের দিকে। না না, না না। বি বিন্দুতে তো +1 আর এ বিন্দুতে মাইনাস চার্জ, তাহলে এটা এই এটা কি হবে? আকর্ষণ হবে না? হ্যাঁ। তো তাহলে প্রাবল্যের এই ডিরেকশন হবে এখানে কোন দিকে? এই দিকে হবে। উম, এইগুলা তো সহজ জিনিস, এইগুলো তো জানতে হবে। এটা তো তোমার আকর্ষণ ধর্মী। হ্যাঁ, প্রাবল্য কি? প্রাবল্য তো অন্য কোনো জিনিস না, প্রাবল্য তো বল। তো বি বিন্দুর চার্জের উপর এ এ বিন্দু চার্জের জন্য তোমার বলের ডিরেকশন হবে কোন দিকে? যেহেতু আকর্ষণ ধর্মী, সেহেতু বি থেকে এ এর দিকে। আর একটা, এটা বলো যে সি বিন্দু চার্জের জন্য বি বিন্দুতে প্রাবল্য এই কোন দিকে হবে? এটা হবে বিয়ের দিকে। হ্যাঁ, বি এর দিকে বলতে এই যে বি থেকে বাইরের দিকে হবে এটা। এই বরাবর হবে না, এটা বিকর্ষণ ধর্মী, হ্যাঁ। এটা হচ্ছে ই সি। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এখন এইখানে ই এ এর মানটা বের করো। আমরা জানি প্রাবল্যের সূত্র কি? Q/R², 9 × 10⁹। এ বিন্দুতে চার্জ কত? 2 × 10⁹। এবং প্রাবল্যের ক্ষেত্রে কিন্তু চার্জের চিহ্ন ব্যবহার হবে না, এটা খেয়াল রাখবা। আর এটার ডিস্টেন্স হচ্ছে 2 মিটার, তার মানে 2²। এটা বের করো। এটা আসবে 4.5। এর একক কি? নিউটন পার কুলম্ব, ই এর একক। আচ্ছা, এটা সময় মেবি শেষ।